আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত নিজের লেজে নিজে কামড়াচ্ছে এবং নিজের বিষে নিজে শেষ হচ্ছে। আমি কিছুদিন আগে এই কথাটা বলছিলাম যে জামাতের মুখের লাগামটা টানা খুব জরুরি। বর্তমান বাংলাদেশ যে অবস্থায় আছে, আরেকটা কথা বলে রাখি, আজকের ভিডিওতে আমি বলবো কৌমিয়ানদের সাথে জামাতের একত্রে থাকাটা কিসের উপর নির্ভর করবে এবং এটা কেন খুবই দুর্বল। অর্থাৎ কওমি এবং জামাত একসাথে থাকাটা তখনই সম্ভব হবে যখন জামাত খুব নিয়ন্ত্রিত আচরণ করবে তখনই। এবং জামাত কওমিকে কখনো আপন মনে করার কারণ নাই। জামাতের সাথে কওমিদের যে দ্বন্দ্ব, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আইদার জামাত মওদুদি সাহেবকে ছাড়বে অথবা কওমিদেরকে ছাড়বে, মানে একসাথে হবে না। তো একসাথে তখনই থাকতে পারবে যখন জামাত কওমি আলেমদের ব্যাপারে নিজেদের মুখ বন্ধ রাখবে, তখনই কওমিরা জামাতের সাথে থাকবে। আজকের যে সিচুয়েশন তৈরি হয়েছে, এইখানে দেখা যাচ্ছে যে অনেক মানুষ, অনেক কওমিয়ান যাদেরকে জামাত মনে করতো যে তারা জামাতের সাথে খুবই স্ট্রংলি আছে, এর মধ্যে আমিও একজন, তারপরে হচ্ছে আপনার আব্দুর রহিম আল মাদানী একজন, এরকম আরও হাজার হাজার আছে যারা নির্বাচনকে কেন্দ্র করে জামাতের যে শক্তি বা জামাতের যে রাজনৈতিক সফলতা, জামাতের যে রাজনৈতিক যোগ্যতা, এইগুলোর কারণে তারা হচ্ছে জামাতকে সাপোর্ট করছে, বাট মন থেকে জামাতকে পছন্দ করে না। এবং বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন, বর্তমানে আওয়ামী লীগ নাই, বিএনপি ক্ষমতায় আসছে, জামাতকে অনেকের বক্তব্য এইটা, আমি সত্য মিথ্যা জানি না, যে জামাতকে হারায় দেওয়া হয়েছে এবং জামাতকে 1/3 মেজরিটির কম দেওয়ার কারণে জামাত সংসদে কোনো রকমের কার্যকরী বিরোধিতা করতে পারতেছে না। সেই জায়গায় জামাত সবাইকে নিয়ে, কওমি, আলিয়া, বেদাতি, সালাফি সবাইকে নিয়ে জামাত সরকারকে সঠিক পথে রাখার যে চেষ্টাটা, এটা খুব জরুরি ছিল জামাতের জন্য। কিন্তু জামাতের পক্ষ থেকে যেটা দেখলাম আমি, জামাতের আমার যারা দর্শক আছেন তাদের মুখের ভাষা প্লাস তারেক মনোয়ার সাহেবের বক্তব্য, তারেক মনোয়ার সাহেবের বক্তব্যটা, এটা ওনার নিজের বক্তব্য কি না, ওনার এটা কি নিজের বক্তব্য নাকি নিজের না, এটা নিয়ে মানুষ এখনও কনফিউজড। কারণ ওই পেজেই একটা ভিডিও আছে, সেখানে তারেক মনোয়ার সাহেব বলছেন যে আমি এখানে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। আবার পরে আইসা বলতেছে যে আমার কোনো ফেসবুক আইডি নাই। তো এখানে তারেক মনোয়ার সাহেবের ব্যাপারে সমস্যা যেটা হয়েছে, উনি মিথ্যাবাদী, মানে উনি আগে অনেক চাপাবাজি করছেন, যার কারণে শরীয়তের ভাষায় এই ধরনের লোককে বলা হয় লাইসা বিসিকাতিন, মানে যার কোনো গ্রহণযোগ্যতা নাই, যারা আদালত নাই। অর্থাৎ এমন লোক যদি হাদিস বর্ণনা করে, সে হাদিসকে জয়ীফ হিসেবে ধরা হবে। এমন লোকের কথা সত্য মিথ্যার মাঝখানে ঘোরাঘুরি করবে। ফলে তারেক মনোয়ার সাহেবের বিষয়টা সবার কাছে এখনও সন্দেহের মধ্যে আছে যে উনি বলছে কি না। তো সেই জায়গায় তারেক মনোয়ার সাহেবের কথা যদি বাদও দেয়, আমি যেটা দেখলাম যে জামাতের সবাই, বেশিরভাগ মানুষই মুফতি আব্দুল মালেক সাহেবের কথাটা নিয়ে যখন খুব নেগেটিভ প্রচারণা চালাইছে, তখন কওমিয়ানরা আসলে জামাতের থেকে দূরে সরে যেতেছে। এর ফলে যেটা হবে, সবারই ক্ষতি হবে এবং এই ক্ষতির দায়টা জামাতকে নিতে হবে। আর জামাতের মধ্যে আমি যেটা দেখছি, আমার সাথে যে জামাতের সম্পর্কটা, এটা হচ্ছে যে ইনসাফের সম্পর্ক। এখানে আমি জামাতের জন্য কোনো কিছু, মানে সবসময় জামাতের পক্ষে বলে যাব এমন কোনো বিষয় নেই। আমি যেটা জামাতের জন্য ভালো মনে করব, জামাতের যেই কাজ আমার কাছে ভালো মনে হবে সেটাকে আমি ভালো বলবো, যেটাকে খারাপ মনে হবে, দুর্বল মনে হবে, সেটাকে আমি দুর্বল বলবো। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে জামাতের সবচেয়ে বড় ক্ষতির কারণ হইল অ্যারোগেন্স। অ্যারোগেন্সটা কীরকম? আপনাকে কেউ বলল যে ভাই আপনার গাড়ির চাকায় পাম নাই, আপনি বললেন নতুন গাড়ি কিনছি, কেন পাম থাকবে না, তুমি তোমার রাস্তা মাপো। মানে জামাতের আচরণটা আমি এরকম দেখছি। এখন দেখেন, অ্যারোগেন্সটা জামাতের দ্বারা সম্ভব না। কেন সম্ভব না? জামাতের রাজনীতি হইল সততা, যোগ্যতা, ভদ্রতা, এগুলোর উপরে জামাত রাজনীতি করে আসতেছে। আওয়ামী লীগ সে অস্ত্রের জোরে রাজনীতি করছে। জিয়াউর রহমান ম্যান ইন আর্মস, এরশাদ ম্যান ইন আর্মস, তারা আর্মির লোক ছিল, তাদের কাছে ট্যাঙ্ক ছিল, কামান ছিল, ফাইটার জেট ছিল, এগুলো দিয়ে তারা মানুষকে সাইজ করছে। মানে এগুলোর কারণে মানুষ তাদেরকে ভয় পাইছে। বাট জামাতের কিন্তু আচরণ, এটাই হচ্ছে তার মূল শক্তি। সে কিন্তু চাইলেই
সন্ত্রাসীদেরকে নিয়ে মানুষ হত্যা করতে পারবে না, এটা এটা তার ইথিক্সে নাই বা এটা তার সাথে যায় না। তো সে যদি তার কথার মাধ্যমে সবাইকে কাছে টানতে না পারে, সবাইকে একত্র করতে না পারে, তাইলে কিন্তু সংসদে যে সে বিরোধিতা করতে পারতেছে না, এর বাইরে যে সে বিরোধিতা করবে এটা কিন্তু সে হারাবে। দেখেন, হাসিনা যখন জামাত ইসলামকে নিধন করছে 2000 মানে প্রথম টার্মে হাসিনা ক্ষমতায় আসার পরে 2009 থেকে, তখন কিন্তু বাংলাদেশের মানুষের কাছে খারাপ লাগছে বিষয়টা, বা কওমি আলেম ওলামারা ওনাদের রিয়াকশনটা ছিল ইয়েসও না নোও না, ওনারা কিছু বলেন নাই। বাট এখন যদি জামাতের উপর কোনো মানে ঝামেলা আসে, তখন কওমিয়ানরা কিন্তু উল্টা সাপোর্ট করবে যে এরা তো ভাই, এদের তো আদব আখলাক নাই, এরা তো হচ্ছে মানে অভদ্র মানুষ, তো এরা যখন গালাগালি করে, আমাকে ইনবক্সে অনেকে গালাগালি করে বিশ্রী ভাষায় কমেন্টে। সো এইটার কারণে আমি মনে করি যে জামাত আসলে নিজেকে নিজেই দুর্বল করতেছে। এইভাবে যদি চলতে থাকে, এটা আমার কাছেও ব্যক্তিগতভাবে ভালো লাগে না। আমি গালাগালি করি, মানে আমি কঠোর ভাষা ব্যবহার করি, এটা আমার কাছে ভালো লাগে না। আমি মনে করতেছি যে এটা আমি সময় নষ্ট করতেছি, বাট বিষয়টা ওই জায়গায় চলে গেছে। আমরা আরও মানে মানে গভীরে পড়ে যাচ্ছি, আমরা আরও ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেতেছি। তো এটা শুরু হয়েছে কিন্তু জামাতের তরফ থেকে। এবং আমার এখন অনেকে বলে যে জামাতের মধ্যে আলিম বিদ্বেষ নাই, আমি মিথ্যা কথা বলতেছি, পোস্টকারী কিছু খাইছে কিনা এরকম জামাত কথা বলে। বাট আমি তো সেটাই বলবো যেটা আমি দেখছি। আমি শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী সাহেবের ব্যাপারে দেখছি জামাত তারে তেতুল হুজুর বিভিন্ন কথাবার্তা, মানে সেম কথা যেটা নাস্তিকরা বলতো, এটা বলে জামাত আলিমদেরকে যে ট্রল করে, এটা তাদের আগেকার মানে কালচার। হ্যাঁ, এটা আমি বলবো না যে জামাতের সবাই এরকম, বাট অনেক মানুষ ভালো আছে যারা এগুলি করে না, বাট অনেকের মধ্যে এই বিষটা আছে। তো এখন আব্দুল মালেক সাহেবের বিষয়টা আমরা কিভাবে দেখি? আমরা কওমিয়ানরা মনে করি আব্দুল মালেক সাহেব যোগ্য, তবে ভুলের ঊর্ধ্বে না। মানুষ হিসেবে তার ভুল হইতে পারে, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা ওনার ভুলটা সমালোচনা করব না। আমরা ওনার ভুলটা আল্লাহর কাছে ছেড়ে দিব, এটা উনি আল্লাহর সাথে জবাবদিহিতা করবে। আমরা মনে করি আমরা যদি সমালোচনা করি ওনার, তাতে পরিবর্তন কিছুই হবে না, আমরা গুনাহগার হব। আর শাসক গোষ্ঠীর সাথে যে মানে সত্য বলে অনেকে যেটা বলতেছেন যে উনি সত্য বলে না বা উনি বিরোধিতা করে, এইখানে কথা হলো যে শাসকদের সাথে কোনো আলেম প্রথম দিনই যে বিরোধিতা করতে হবে এটা জরুরি না। আমরা যদি ইমাম আবু হানিফা, ইমাম মালিকের সাথে দেখি, ওনারা জীবনের শেষ পর্যায়ে ওনাদের সাথে শাসকদের দ্বন্দ্ব হয়েছে। তো মুফতি আব্দুল মালিক সাহেব কিছু একটা বললেই যে ওনার কথা মতোই যে রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে, বাংলাদেশের মতো জায়গায় বা সেকুলার রাষ্ট্রে কিন্তু ইমামদের দাম অত বেশি না। সেকুলার রাষ্ট্রে ইমাম নসিহা করতে পারে, কিন্তু সব কথা ইমামের মতো চলবে এটা কিন্তু বাস্তবতা না। আমি আমার ইমামতির অভিজ্ঞতা থেকে দেখছি যে আমি হয়তো বা কঠোরভাবে বলতে পারবো, কিন্তু সেটা মানুষ গ্রহণ করবে না, মানুষ মানুষের মতো করে চলবে। আর ওনার সরকারের বয়স 3 মাস, এটাও তো হইতে পারে যে উনি সরকারকে নসিহা করতেছে, হয়তো বা একান্তে ডাইকা সরকারের সাথে উনি একান্তে যখন সাক্ষাৎ হয় তখন সরকারকে উনি পরামর্শ দিচ্ছেন। কারণ আমরা এটা দেখছি নিজ চোখে যে ইফতার মাহফিলে মুফতি আব্দুল মালিক সাহেব, ইফতার মাহফিলে না কোন একটা প্রোগ্রামে যেন তারেক রহমানের সামনে এই ট্রান্সজেন্ডার ইস্যুতে উনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তো এখন উনি কখন কি করবেন, কখন কি বয়ান করবেন, এটা তো আর কেউ ঠিক করে দিবে না। বা উনি তো দেশের মানুষের 16 কোটি মানুষ কি চায় প্রত্যেকের মন রক্ষা করে তো উনি বয়ান করবেন না। উনি জানেন ওনার কি বিষয় বয়ান করতে হবে। আর একজন খতিব যখন বয়ান করেন, ওনার সামনে তো মাসলা মাসাইলও বয়ান করতে হয়। আপনি ধরেন আরাফার মাসালা বয়ান করতে হবে, আপনাকে সিজনাল যে আমল আছে সেগুলো বলতে হবে। হ্যাঁ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে উনি কথা বলবেন, কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনাদের রাজনৈতিক যে দায়িত্ব সেটা আপনারা পালন করবেন না, বা সেটা পালন করতে যদি আপনারা ব্যর্থ হন, তাইলে সেটা ওনার কাছ থেকে আপনারা চাইবেন, ওনার কাছ থেকে প্রত্যাশা করবেন, এবং সেই প্রত্যাশা যদি উনি পূরণে ব্যর্থ হন বা পূরণ না করেন, তাহলে ওনার উপর চড়াও হয়ে যাবেন। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করবো যে চড়াও যে হইলেন, এর ফলাফল কী দাঁড়াইল? আমি তো মনে করি এখন প্রত্যেকটা মসজিদের মেম্বর থেকে আপনাদের বিরুদ্ধে আওয়াজ আসবে যে এই লোকগুলো ভদ্র না। মওদুদী সাহেব যা শিখাইছেন সেগুলো শিখে তারা ভদ্র হয়নি, তারা অভদ্র হয়েছে। তো এটা আমি মনে করি যে 80% সমর্থক বা মসজিদের মেম্বরগুলো, ফেসবুকের হিসাববাদ, ফেসবুকের বাইরে মানুষের সাথে, আলেমদের সাথে যে মানুষের যে সম্পর্ক, বা মসজিদের যারা নামাজি মুসল্লি তারা কিন্তু ইমাম সাহেবের কথাই প্রভাবিত হবে। এবং এই নির্বাচনের আগে কিন্তু ইমাম সাহেবরা, আলেম ওলামারা মওদুদী সাহেবের কোনো সমালোচনায় জানে, ইভেন আমার
কন্টেন্টও যদি আপনারা দেখে থাকেন যারা নির্বাচনের আগে থেকে, আমি কিন্তু মওদুদ সাহেবের বিষয়ে কোনো কথা বলি নাই, বাট এখন কিন্তু আমি বলতেছি। কারণ হচ্ছে যে আমার কাছে মনে হইতেছে যে এগুলো এখন বলতে হবে। তো বিষয়টা ওই জায়গায় আমি বলবো যে বাংলাদেশ যেই জায়গায় আছে এখন, যদি জামাত যদি তার মুখ বন্ধ রাখে তাহলে জামাতের সাথে কওমি আলেমরা থাকবে। জামাত এবং কওমি আলেমদের সম্পর্ক খুবই মানে ঠুনকো জায়গায় থাকে অলওয়েজ। তারা যদি কখনো কোনোভাবে কওমি মাদ্রাসার সিনিয়র আলেমদেরকে নিয়ে কথা বলে তাহলে কিন্তু কওমিওয়ালারাও মওদুদি সাহেবের বিষয়গুলো নিয়ে আসবে। সো এই জন্য আমি জামাতকে এটা পরামর্শ দিতে চাই যে জামাত যদি নিজেকে একটা শক্তিশালী জায়গায় নিয়ে যেতে চায় তার মুখকে কন্ট্রোল করতে হবে। এর বাইরে অ্যারোগেন্স দেখায় আসলে নিজের ক্ষতি ছাড়া আর ভালো কিছু হবে না। আল্লাহ হাফেজ।